প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদার ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের ক্লাস হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে। এই সৃজনশীল প্রশ্ন 1 যদি তুমি আমার সাথে সম্পূর্ণ ক্লাসটা দেখতে পারো, তাহলে তোমার কোশ্চেনে যত ধরনের প্যারত পণ্যের মূল্য নির্ণয় করা আসে তুমি সেটা সলভ করতে পারবা, ক্রয় জাবেদা প্রস্তুত করতে পারবা এবং সাধারণ জাবেদা প্রস্তুত করতে পারবা। আমি এমনভাবে তোমাদেরকে শিখিয়ে দিব, শুধু এই কোশ্চেনটা না, এর মতো করে যত ধরনের কোশ্চেন আসবে তুমি যাতে আনসার করতে পারো। তাহলে চলো ক্লাসটা শুরু করি। শুরুতে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। দেখো, তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশন, তারা তৈরি পোশাকের ব্যবসা করে 2017 সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। ডিসেম্বরের 1 তারিখ বলছে 5% বাট্টায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয়, বহন খরচ 1000 টাকা, সালার নং 78, শর্ত 2, 5, নিট 15। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝাইয়া দিই। এই শর্ত জিনিসটা, শর্ত যেই কোনো ধরনের শর্ত আসতে পারে তোমাদের। এখানে বলছে 2, 5, নিট 15। এই নিট 15 মানে হচ্ছে 15 দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে। এই যে বাকিতে ক্রয় করছে, এই ক্রয়ের মূল্যটা 15 দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে। আর এই যে শুরুতে যে এটা তারা বোঝাচ্ছে, পণ্য ক্রয়ের 5 দিনের ভিতরে যদি পরিশোধ করে সেক্ষেত্রে আরও 2% বাট্টা পাবে। এখানে 2-এর জায়গায় 3 থাকতে পারে, 5-এর জায়গায় 10 থাকতে পারে, সেটা তোমরা বুঝে নিবা। এটা বুঝছো মানে এর মতো করে যা আসবে তা বুঝবা, ঠিক আছে? ডিসেম্বরের 3 তারিখ দেখো, নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা, নগদে বিক্রয় করছে। ডিসেম্বরের 8 তারিখ মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করছে। ডিসেম্বরের 10 তারিখ দেখো, পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা, মানে প্রতিষ্ঠানে আসবাবপত্র ছিল, এটা কোনো একটা ড্যামেজ হয়েছে যেটা মেরামত করতে হয়েছে, 500 টাকা খরচ করছে। ডিসেম্বরের 15 তারিখ দেখো, ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়, প্রতি জোড়া, এখানে সিকোয়েন্সটা বুঝবো, প্রতি জোড়া, জোড়া মানে 2টা, তার মানে প্রতি 2টা হচ্ছে 400 টাকা। এখানে আসা আবার বলছে যে 200টি, এখানে আবার টিতে চলে গেছে, এখানে জোড়া রাখছে, এখানে টিতে চলে গেছে। এই সিম্পল জিনিসগুলাই তোমাদেরকে ম্যাথে ফেস লাগাই দিব। দেখো, জোড়া যদি 400 হয়, একটার দাম কত? 200, তার মানে আমরা পাইছি একটা 200 করে, একটা 200 করে 200টি কিনছে। ওকে, এখানে বারটা বলছে 10%, শর্ত এখানে বলছে কি দেখো 2-7, এখানে বলছিল 2-5, এখানে বলছে 2-7, অর্থাৎ 7 দিনের ভিতরে পরিশোধ করতে পারলে 2% আরো বারটা পাবে। নেট 30 দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে তারা, ঠিক আছে? ডিসেম্বরের 20 তারিখ দেখো, মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। এই ডিসেম্বরের 20 তারিখে মাহমুদ ফ্যাশনকে 40,000 টাকা কি করছে? পরিশোধ করছে। এই ছিল তোমাদের উদ্দীপক। উদ্দীপকের আলোকে 3টা কোশ্চেন করছে। দেখো, উপযুক্ত তথ্য হতে প্যারত পণ্যের মূল্য নির্ণয় করো। তাহলে প্যারত পণ্যের মূল্য নির্ণয় করতে হবে আমাদেরকে। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে পণ্যের মূল্য মানে হচ্ছে যেই পণ্যটা আমরা ফেরত দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে আছে 8 তারিখে ফেরত দিচ্ছি শুধু, তাহলে এটার মূল্য বের করবো আমরা। আর এখানে বলছে, ক্ষয় বলছে কি, ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা মানে শুধু বাকিতে ক্রয়ের জন্য আমি জাবেদা দিতে হবে, ঠিক আছে? ক্রয় জাবেদা, এখানে গয় বলছে কি, ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। তার মানে ক্রয় জাবেদায় যেগুলো চলে যাবে সেগুলা বাদে বাকি যেগুলো থাকবে সেগুলোর জন্য সাধারণ জাবেদা দিতে হবে। প্রশ্নটা একদম ক্লিয়ার, তোমরা বুঝে গেছো। এখন চলো আমরা সমাধান করি। ফেরত পণ্যের মূল্য নির্ণয়ের জন্য আমরা চক টেনে নিলাম। চকে আমরা লিখতে পারি তারিখ, অর্থাৎ যে তারিখে ফেরতটা হয়েছে। এখানে লিখতে পারি বিবরণ, মানে পণ্যের বিবরণটা আমরা দিব, কিভাবে কি ফেরত হয়েছে সেটা। তারপরে এখানে লিখতে পারি আমরা টাকা লিখতে পারো, এটার উপর যদি বিস্তারিত টাকা লেখো। আর এখানে লেখো পরিমাণ টাকা, কেমন, মানে হচ্ছে মোট পরিমাণ টাকা লিখতে পারো। এভাবে 2টা টাকা লিখলেও সমস্যা নাই, বুঝে নেবে এটা পরিমাণ টাকা, এটা বিস্তারিত টাকা। তাহলে আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে ফেরত পণ্যের মূল্য নির্ণয়, অর্থাৎ আমি ফেরত দিছি কোনটা? তাহলে ফেরত দিছি হচ্ছে এই যে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান, অর্থাৎ 8 তারিখে। তাহলে আমি লিখি 2017 ডিসেম্বর 8 তারিখটা আমি পাইছি। ঘটনা হচ্ছে কি, এখানে শুধু বলছে কি দেখো, 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করছে। এর টাকার পরিমাণ কত, বাট্টা আছে কিনা, শর্ত আছে কিনা, এরকম কোনো জিনিস এখানে বলে নাই। তাহলে এখানে হচ্ছে ট্রিক্স, যে খুঁজে বের করা মানে টাকা কত, পরিমাণ কত। তাহলে এই মাহমুদ ফ্যাশনকে আমাদেরকে
খুঁজে বের করতে হবে। যখন আমরা ফেরত দিচ্ছি, খেয়াল করো, কখন ফেরত প্রদান করি আমরা? যখন ফেরত দিই, অর্থাৎ পূর্বে কোনো এক সময় আমি তার কাছ থেকে ক্রয় করেছিলাম, তাহলে ফেরতের প্রশ্ন আসবে। তার কাছ থেকে যদি আমি ক্রয় না করি, তাহলে তাকে তো আমি ফেরত দিতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা খুঁজে দেখি যে মাহমুদ ফ্যাশনের সাথে আমাদের কোনো ক্রয়ের লেনদেন আছে কিনা। একদম 1 তারিখে যেয়ে দেখে আমরা যে 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে, এখান থেকে আমরা পাইলাম দর, কেমন, 300 টাকা দর, 500টি প্যান্ট ক্রয় করছে। তাহলে 500টি প্যান্ট যখন ক্রয় করছে 300 টাকা দরে, বহন খরচ এত টাকা, ওইটা বহন খরচ ওর সাথে চলে গেছে, এখানে আসবে না। চালান নং এত, শর্ত এত, এখানে শর্ত বলে দিছিল 15 দিন পর্যন্ত শর্ত। আচ্ছা, এগুলো আমাদের এখানে ফেরতের ক্ষেত্রে প্রযোজ্য না, তবে ফেরতের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এই যে বাট্টাটা, কত পার্সেন্ট বাট্টায় আমি কিনছিলাম, বাট্টা মানে কমে কিনছি, তাহলে দেওয়ার সময় আমি তাকে কমে দিতে হবে। আবার টাকাটা আমরা পাইছি, তাহলে এখানে পরিমাণ পাইছি, এখানে টাকা পাইছি, আর বাট্টা পাইছি, তাহলে আমরা সব কিছু মধ্যে পেয়ে গেছি। তার মানে 100টি হবে 300 টাকা দরে, ঠিক আছে? তাহলে 300 টাকা দরে আমরা বলতে পারি, লিখতে পারি 300 টাকা দরে 100টি প্যান্ট ফেরত প্রদান, ঠিক আছে? এখন টাকার পরিমাণটা আমরা লিখি 300 গুণ 100, 300টি প্যান্ট 100টি প্যান্ট 300 টাকা করে 30,000 টাকা। তাহলে বিস্তারিত টাকার কলামে আমরা লিখলাম 30,000 টাকা। এটা হচ্ছে পণ্যের মূল্য, যে ফেরত পাঠাইছি তার মূল্য, ঠিক আছে? এখন এটার সাথে যদি বাট্টা থাকে, সে বাট্টাটা আমি বিয়োগ করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, কারণ যখন আমি ক্রয় করছিলাম তখন সে আমাকে বাট্টা দিছিল, ঠিক আছে? তাহলে এখন ওই দেওয়ার সময় সে বাট্টাটা তো কম দিতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বাদ দিব বিয়োগ কারবারি বাট্টা। এখানে কারবারি বাট্টা আমরা দেখতে পাচ্ছি যে কেনার সময় 5% ছিল, কারবারি বাট্টা 5%। তাহলে 5% কিসের উপরে? এই ফেরতকৃত পণ্যের উপরে 5%, ঠিক আছে? তাহলে ইন্টু এটার উপরে বাট্টা বের করার জন্য টাকাটা উঠাইবা, 30,000 ইন্টু 5%, এই যে শিফট দিয়ে এ হচ্ছে পার্সেন্ট, 1500 টাকা। তাহলে 1500 টাকা হচ্ছে আমার বাট্টা, মানে এটা দিয়ে দিচ্ছে, হচ্ছে এটা হবে না, 1500। এই 1500 টাকা আমি এ ফেরত পণ্যের মূল্য থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে দিয়ে আমরা 30,000 মাইনাস 1500, 28,500। এ হচ্ছে আমার ফেরত পণ্যের মূল্য, আমরা পেয়ে গেছি 28,500। আর কোনো ফেরত নাই, এর জন্য আমরা এতটুকুই পাইছি। যদি আরও ফেরত থাকতো সেটাও সেম প্রসেসেই করতাম, ঠিক আছে? এখন বলতে পারো যে এখানে তো আরও আছে, এই যে খরচ আছে, বহন খরচ, এটা কেন এখানে আনা হয় নাই? কারণ বহন খরচ তখন পরিশোধ করে ফেলছে যখন পণ্যটা আসছিল তার কাছে, এখন ফেরত দিছে, এখন আর বহন খরচ সে বিয়ার করবে না, ঠিক আছে? এজন্য এখন আসো খ। খ কোশ্চেনে কি বলছে আমাদেরকে দেখো। খ কোশ্চেন বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। লিখবো এখানে তারিখ, আমরা করতেছি ক্রয় জাবেদা। তো ক্রয় করলে কি হয়? ক্রয় করলে কার থেকে ক্রয় করি? আমরা বাইরের কোনো তৃতীয় পক্ষ থেকে ক্রয় করি। তো যখন ক্রয় করি আমাদের ক্রয় হিসাব ডেবিট আর ওই পক্ষটা হয় ক্রেডিট। তাহলে এখানে হবে ক্রেডিট হিসাব খাত, কেমন? ওই পক্ষগুলো আমরা এখানে লিখবো, ক্রেডিট হিসাব খাত। আর এখানে হচ্ছে শর্ত লিখবা, তাদের সাথে যদি কোনো শর্ত জড়িত থাকে সেই শর্তটা আমরা এখানে লিখব। এখানে লিখবো আমরা চালান নং, যদি আমাদের থাকে চালান নং, কেমন? আর এখানে লিখবো সূত্র, যদি কোনো সূত্র উল্লেখ করে থাকে তবে সেক্ষেত্রে সূত্র আমরা লিখবো, অন্যথা আমরা টিক চিহ্ন দিয়ে দিব। আর এখানে লিখবো আমাদের জাবেদাটা, এই যে ক্রয় জাবেদা। আচ্ছা, ক্রয় জাবেদা জিনিসটা বুঝো। ক্রয় জাবেদা মানে হচ্ছে বাকিতে ক্রয় করলে যে জাবেদা প্রদান করতে হয় সেগুলা। তাহলে বাকিতে ক্রয় জাবেদাটা তোমরা একটু খেয়াল করো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে জাবেদাটা লিখে দিবা তোমরা, ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট।
ওকে, এখন আমাদেরকে বলছে ক্রয় জাবেদা প্রস্তুত করতে, কেমন? তো ক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য আমরা শুধু বাকিতে ক্রয়গুলো খুঁজে খুঁজে বের করব। শুরুতে আমরা 1 তারিখে দেখি। 1 তারিখে দেখো 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে এতটি প্যান্ট ক্রয়, বহন খরচ এত, চালানো এত। তাহলে এটা নগদ হয়েছে না বাকিতে হয়েছে? এখানে নগদ, ব্যাংক, চেক কোনো কিছু উল্লেখ নাই, জাস্ট মাহমুদ ফ্যাশন বলে দিচ্ছে। তো আমরা আগেই পূর্বে শিখে নিয়েছি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থেকে যদি নগদ বাকি কিছু উল্লেখ না থাকে, সেক্ষেত্রে লেনদেনটা বাকিতে হয়েছে ধরে নিতে হবে, ঠিক আছে? আর নাম উল্লেখ থেকে যদি নগদ, চেক ইত্যাদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা নগদ বা চেকে নিয়ে নিব, ধরে নিব, মানে নগদে হয়েছে। আর যদি নাম কোনো জিনিস উল্লেখ না থাকে, তবে নগদে হয়েছে বলে ধরে নিব। তাহলে এখানে শুধু নাম উল্লেখ আছে, অর্থাৎ বাকিতে হয়েছে। ক্লিয়ার? তাহলে 5% বার্তায় প্রতিটি এত টাকা ধরে এতটি প্যান্ট ক্রয়, বহন খরচ 1000 টাকা, হচ্ছে চালানো এত। এখন আমরা এদের মাহমুদ খরচের জাবেদাটা করব। তাহলে এখানে আমরা লিখি 2017 ডিসেম্বরের 1 তারিখ। 1 তারিখে 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে, তাহলে এখানে ক্রেডিট হিসাব খাতটাকে মাহমুদ ফ্যাশন নাকি মাহমুদ ফ্যাশন হিসাব লেখো। তাদের শর্ত ছিল, শর্ত ছিল 2/5 নেট 15। তাহলে আমরা এখানে শর্তটা লিখে দিচ্ছি, 5 দিনের ভিতরে পরিশোধ করলে 2% বার্তা পাবে। নেট হচ্ছে 15 দিন, 15 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করবে। সালার নং ছিল, সালার নং ছিল তাদের 78 নাম্বার। কোনো সূত্র ছিল না, কোনো সূত্র নাই। যদি সূত্র থাকতো সেক্ষেত্রে আমরা লিখতাম, বাট এখানে কিছু নাই, সো একটা টিক চিহ্ন দিয়ে দিব। এখন এখানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে আমরা টাকার পরিমাণটা লিখব, যে কত টাকা হয়েছে। এখন কত টাকা হয়েছে সেটা বের করার জন্য আমরা এখান দিয়ে একটা ওয়ার্কিংস করি। এখানে 1 নম্বরে যদি দিই মাহমুদ ফ্যাশন, তো এদের টাকা হচ্ছে কত, ক্রয়ের পরিমাণ কত, এভাবে লেখো। ক্রয় হচ্ছে 300 করে 500টি, ঠিক আছে? 300 করে 500টি, 3 5 1500, মানে 1,50,000 টাকা। এটার উপরে বলছে 5% বাট্টা আছে, বাট্টা বিয়োগ করে দিবে। বাট্টা বিয়োগ করবে হচ্ছে 1,50,000 ইন্টু 5% হচ্ছে কত, 7,500। তাহলে 1,50,000 বিয়োগ 7,500 কত হয়? 1,42,500। এখন এটার সাথে আরেকটা খরচ আছে, খরচটা যোগ হয়। খরচ আছে কি, বহন খরচ। তাহলে বহন খরচটা যোগ করবা, বহন খরচটা যোগ করো, 1,000 টাকা যোগ, তাহলে কত হয়, 1,43,500। ঠিক আছে, একটা ওয়ার্কিংস আমরা পাইলাম। তাহলে আমরা মাহমুদ ফ্যাশনের টাকার পরিমাণ, মানে নেট যে ক্রয়ের মূল্য, এই ক্রয়ের মূল্যটা পাইলাম কত, 1,43,500 টাকা। আশা করি বুঝতে পারছো। এখন আর কোনো বাকিতে ক্রয় আছে কিনা, এই তাহলে একটা জাবেদা আমাদের শেষ। আর আছে কিনা আমরা খুঁজে বের করি। নগদে প্যান্ট ক্রয়, এটা তো নয়। মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান করছে, এটাও ক্রয় জাবেদা আসবে না। ক্রয় জাবেদা শুধু বাকিতে ক্রয়গুলো আসবে, কেমন? পুরাতন আসবাবপত্র মেরামত, তাও আসবে না। ইসলাম স্টোর হতে প্রতি জোড়া এত টাকা দরে এতটি শার্ট ক্রয়, বাট্টা এত%, শর্ত এত, নেট এত। তাহলে এখানে আবার আছে ইসলাম, এটাও ক্রয় করছে বাকিতে। এই যে শুধু নাম দেওয়া আছে, মানে বাকিতে, কেমন? তাহলে ডিসেম্বরের কয় তারিখ, 15 তারিখ। এখানে আছে ইসলাম স্টোর, তাহলে আমরা লিখলাম ইসলাম স্টোর হিসাব লেখো। হিসাব লিখে তাদের নেট, মানে শর্তটা কি ছিল, শর্ত ছিল 2/7, নেট 30। ওকে, সালান নং ছিল তাদের কোনো সালান নং ছিল না, তাহলে আমরা সালানের ঘর ফাঁকা রাখলাম। তারপরে সূত্র কোনো ছিল না, তাহলে সূত্র কলামে টিক দিলাম। এখন এখানে টাকার পরিমাণটা আমরা বের করব ঠিক একইভাবে। তাহলে এখানে 2 নম্বর ওয়ার্কিংস হচ্ছে ইসলাম,
আচ্ছা, আমরা একটু বুঝো ক্রয় কত। এখানে হচ্ছে বিষয়টা এরকম, ক্রয় বিয়োগ বাট্টা সূত্র, মানে বিষয়টা কিভাবে বের করবো, ক্রয় বিয়োগ বাট্টা যোগ খরচ। মানে হচ্ছে ক্রয় যে মূল্যটাই, ক্রয় মূল্য থেকে তুমি বাট্টা বিয়োগ করবা, বাট্টা বিয়োগ করার পর যে টাকা থাকবে সেটার সাথে তুমি খরচ যদি থাকে সেটা যোগ করবা। তাহলে আমরা এখানে যদি ওয়ার্কিংসটা একসাথে করি, বুঝো আমার সাথে, 400 টাকা প্রতি জোড়া 400 টাকা ধরে 200 টি, তাহলে জোড়া বলছে, আমরা টিতে নিয়ে যাই, একটিতে, তাই একটি কত 200, তাহলে আমরা পাইলাম একটার দাম 200, 200 টি ইন্টু 200, 40,000 টাকা, তার মানে ক্রয়ের মূল্য পাইলাম আমরা 40,000, বিয়োগ বাট্টা বলছে, বাট্টা আসছে, তাহলে বাট্টা বিয়োগ করবো, বাট্টা বলছে 10%, তার মানে এটার উপরে 10% হয় 4,000, কেমন 4,000 টাকা, ঠিক আছে। প্লাস যদি কোনো খরচ থাকতো, খরচ আছে কিনা, কোনো খরচ নেই, এখানে কিন্তু খরচ ছিল, এই যে 1,000 টাকা খরচ, বাট এখানে কোনো খরচ নাই, তার মানে আর কিছু নাই, খরচ আর যোগ হবে না, শূন্য। আচ্ছা, এটা শূন্য লিখে রাখো। তাহলে এখন যোগ করো তোমরা, কত হয়, 40,000 যোগ হবে না, 40,000 বিয়োগ 4,000 হয় কত, 36,000, কেমন। তাহলে এখানে আমরা পাইলাম 36,000 কেবল, বুঝতে পারছো। তাহলে দুইটা আমাদের শেষ, আর আছে কি মাহমুদ ফ্যাশনকে পরিশোধ, আর কিছু নাই। তাহলে আমরা ক্রয় জাবেদার যে দুইটা লেনদেন সেটা আমরা পেয়ে গেছি এবং সলভ করা হয়ে গেছে। এখন আমরা হিসাবটা করে ফেলবো, 43,500 প্লাস 36,000, 1,79,500, সলভ শেষ, ডাবল লাইন টেনে ক্লোজ করে দিবা। এই ছিল তোমাদের ক্রয় জাবেদা। এখন এখানে ক্রয় জাবেদা তুমি পরবর্তীতে যেই কোনো প্রশ্নে যদি ক্রয় জাবেদা আসে তুমি পারবা, মাস্ট পারবা। কিভাবে খুঁজে বের করবা বাকিতে হয়েছে কিনা, শুধু বাকিগুলা, যে জিনিসগুলো বাকিতে হয়েছে সেগুলা। এই যে বাকিতে হওয়ার তো রিজন বলে দিচ্ছি, হয় সরাসরি উল্লেখ করে দিবে যে ধারায় ক্রয় বা বাকিতে ক্রয়, অথবা বলে দিবে এরকম নাম বলা থাকবে আর কিছু বলা থাকবে না। খুঁজে পেয়ে গেছো, খুঁজে পাওয়ার পরে তোমার কাজ হচ্ছে বারটা আছে কিনা দেখা, তারপরে খরচ আছে কিনা, পরিমাণ, টাকা, এগুলা খুঁজে ক্যালকুলেশনটা করা, এভাবে ক্যালকুলেশন করে নেবা, ঠিক আছে। যদি এটা স্ট্যান্ডার্ড না, এটা এভাবে করে নেবা। ক্রয় যদি ক্রয়ের হিসাবটাকে গুণ করে, মানে ক্রয়ের টাকাটা বের করে নেবা গুণ করে, সেখান থেকে বারটা থাকলে তা বিয়োগ করে দিবা, কোনো খরচ থাকলে পরে যোগ করবা, খরচ আগে যোগ করবে না, তাহলে কিন্তু এলোমেলো হবে। আগে ক্রয় থেকে বারটা দিবা, কারণ খরচের উপরে বারটা কেউ দেয় না, বারটা দেয় কিসের উপরে, পণ্যের উপরে, ঠিক আছে। তাহলে পণ্য মূল্য থেকে তুমি বাট্টাটা বিয়োগ করে দিবা, দেন হচ্ছে খরচ যোগ করে দিবা, তাহলে হবে। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখলে তুমি ক্রয় জাবেদা একদম 100%, কেউ তোমার ঠেকাতে পারবে না। আশা করি বুঝতে পারছো। এই ধরনের যত ক্রয় জাবেদা আছে সব তুমি এখন পারবা। চলো আমরা নেক্সটে চলে যাই। গ কোশ্চেন কি বলছে দেখো, ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, মানে ক্রয় জাবেদার সাথে সংশ্লিষ্ট যে লেনদেনগুলো ছিল, কোনটা কোনটা ছিল, 1 তারিখ ছিল আর ছিল 15 তারিখ ছিল, এই দুইটা ছিল। বাকি যেগুলো আছে সেগুলোর জন্য আমাদেরকে সাধারণ জাবেদা প্রস্তুত করতে বলছে। তারিখ, বিবরণ, খতিয়ান ফিসটা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, কেমন। এখন তারিখ, 1 তারিখ তো আমাদের নাই, ওটা বাদ দিতে বলছে, ওরাই বলছে যে এটা বাদ ব্যতীত। তাহলে 3 তারিখ আমরা লিখব, 2017 ডিসেম্বর 3 তারিখ। 3 তারিখে কি আছে দেখো, বলছে যে নগদে প্যান্ট বিক্রয় করছে, তাহলে বিক্রয়ের জাবেদা তুমি দিবা। তাহলে বিক্রয়ের জাবেদা কি, নগদ টাকা যদি বিক্রয় করে, নগদান হিসাব ডেবিট, মানে নগদ টাকা তোমার কাছে আসছে এজন্য নগদ ডেবিট হয়েছে, বিপরীতে পণ্য বিক্রয় করছো সেটা একটা আয়, সেটা ক্রেডিট হবে, কেমন। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একটা কারণ দিতে পারো, সিম্পলি তোমার মনে যেটা আসে সেটা, লেনদেনের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কারণ দেবা, নগদে পণ্য বিক্রয়, এই তো।
করা হলো। শেষ হলে কি করবা, সোজা করে শুধু বিবরণের কলামটাকে লাইন টেনে দিবা। ঠিক আছে, টাকা লেখাও, কত টাকায়, দুইটা উভয় ক্ষেত্রে সমান হবে 35,000 টাকা। এখানেও 35,000, কেমন, ডেবিটও 35, ক্রেডিটও 35, অর্থাৎ আয় হয়েছে 35,000, আবার সম্পদ বৃদ্ধি পাইছে, নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাইছে তোমার 35,000 টাকা। তারপর ডিসেম্বরের 8 তারিখ মাহমুদ ফ্যাশনকে এতটি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। তাহলে এটার জন্য জাবেদা করতে হবে আমাদের 8 তারিখ, কেমন, তাহলে ফেরত প্রদান করছে। আচ্ছা, ফেরতের আগের জিনিসটা চিন্তা করো, যখন ফেরত কোথায় কখন দিছি, আমি ক্রয় করছিলাম, ক্রয় করছি, আর তখন কী হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, মাহমুদ হিসাব মানে হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট হয়েছিল। এখন যখন আমি ফেরত প্রদান করব, তখন আমার পাওনাদার বৃদ্ধি হয়েছিল, এখন পাওনাদারটা কমে যাবে, ফেরত দিলে পাওনাদারকে আমি ওই টাকা আর পরিশোধ করতে হবে না, তাহলে পাওনাদার কমে যাবে। তাহলে পাওনাদার কমলে হবে পাওনাদার হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত ক্রেডিট, কেমন, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখানে কারণ দাও, হচ্ছে মাহমুদ ফ্যাশনকে পণ্য ফেরত পাঠানো হলো, কেমন, পণ্য ফেরত দেওয়া হলো, দেওয়া হলো, এক লাইন আমি লিখে দিলাম। আগের মতোই যখন বিবরণ কমপ্লিট, বিবরণী কলামটা দাগ টেনে দেবা। পাওনাদার হিসাব কত কমছে আর তো, এখানে বলছে 100টি প্যান্ট প্রদান করছে, এখানে একটু ক্যালকুলেশনের বিষয় আছে। সো 100টি প্যান্ট, এখানে টাকা দেওয়া নয়, টাকা আমাদের ওখান থেকে খুঁজে বের করতে হবে। 300 টাকা ধরে, তাহলে 100 ইন্টু 300, 30,000 টাকা। এখন এটার সাথে কিন্তু বাট্টা ছিল, তাহলে যখন আমি ফেরত দেবো তখন বাট্টাটাও বাদ দিতে হবে, বিয়োগ 5%, সরি 30,000 ইন্টু 5%, সরি 5%, 1500 টাকা। তাহলে 1500 টাকা বাদ দিব আমি, কোথায় থেকে বাদ দিলে আর থাকে 28,500 টাকা। এই 28,500 টাকা আমি তাকে ফেরত পাঠাইছি, 28,500 টাকার পণ্য। ক্লিয়ার, পণ্যটা কীভাবে বের করছো, এই যে টাকা দিয়ে প্রোডাক্টটাকে গুণ করছো, আর কারবারি বাটা ছিল সেটা বাদ দিছো, এতটুকুই। খরচ বাদ দেওয়া নেই, কারণ খরচ ক্রয়ের সাথে সম্পর্কিত ছিল। তারপর আসো 10 তারিখ, পুরাতন আসবাবপত্র মেরামত। পুরাতন আসবাবপত্র যখন মেরামত করি আমরা, কি হয় খেয়াল করো, মেরামত জিনিসটা একটা খরচ, আর বিনিময়ে আমার কাছ থেকে নগদ টাকা চলে যায় খরচের বিনিময়ে। ঠিক আছে, তাহলে আমরা 10 তারিখ লিখি মেরামত হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে আমার, কেমন, যখন মেরামত করছিলাম নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে কি হবে, নগদ টাকায় লেখো, তুমি তোমার মতো লিখবা, যে অ্যামাউন্টটাই লিখতে হবে তা না, নগদ টাকায় আসবাবপত্র মেরামত, যত সংক্ষেপে বোঝাতে পারো তাদেরকে, আসবাবপত্র মেরামত। টাকার পরিমাণ, এখানে তো কোনো ক্যালকুলেশন লাগবে না, যা আছে তাই, 500 টাকা মাত্র, তাহলে 500 টাকা। ওকে, তারপর আসো 15 তারিখ, তো আমাদের লাগতেছে না, কারণ 15 তারিখ আমাদের ক্রয় জাবেদায় চলে গেছে, ওরা বলছে ওগুলো করা লাগবে না। 20 তারিখ আমরা দেখি মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা, তাহলে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করছে, এটার জন্য আমরা জাবেদা দিতে হবে। এখানে কত, 20 তারিখ, কেমন, মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করছে। আচ্ছা, মাহমুদ ফ্যাশনকে যখন আমি পরিশোধ করবো, আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে, বিনিময়ে তাকে পরিশোধ করলে সে কমে যাবে, মানে সে আমার কাছ থেকে কম পাবে আর কি। আগে বেশি পেতে, যদি পরিশোধ করে দিই তাহলে এখন কম পাবে,
তাহলে মাহমুদ পেশন আমার পাওনাদার ছিল, তাকে যখন আমি কমিয়ে দিব, পরিশোধ করে দিব, সে কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। মানে সে আগে ক্রেডিট ছিল, এখন তাকে কমাইলে সে কি হবে? মানে তাকে যখন পরিশোধ করে দিব তখন সে কি হবে? ডেবিট হয়ে যাবে। আর আমার কাছ থেকে টাকা চলে যাবে তাকে পরিশোধ করতে, এই টাকাটা আমার ক্রেডিট হবে। বিষয়টা এরকম। তাহলে পাওনাদার, মাহমুদ হিসাব ছিল পাওনাদার। কেমন? পাওনাদার, এখানে লেখো মাহমুদ লিখতে পারো। পাওনাদার হিসাব ডেবিট, মানে পাওনাদার মাহমুদকে আমরা নির্দেশ করছি। পাওনাদার মাহমুদ হিসাব ডেবিট, আর নগদ টাকা আমার চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে নগদ টাকায়, কারণ লেখো কেমন? নগদ টাকায় মাহমুদকে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ। শেষ হলে কি করবা? পুরোর মতো দাগ টেনে দিবা। কত টাকা পরিশোধ করছে? এখানে 40,000, কোনো কিছু নয়, আর 40,000 টাকায় পরিশোধ করে দিছে। তাহলে আমার 40,000 টাকা নগদ টাকা কমে গেছে, বিপরীতে মাহমুদ ফ্যাশনও 40,000 টাকা কমে গেছে। এই তো শেষ, আর কিছু নাই। তো যখন তোমাদের সলভ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমরা জাস্ট এটার একটা চক টেনে দিবা, মানে হচ্ছে সমান করে টেনে দিবা, যাতে এটা একটা সুন্দর চকের মতো লাগে। ঠিক আছে, এখন এই জাতীয় যত ধরনের কোশ্চেন আসে তুমি সলভ করতে পারবা ইনশাল্লাহ। বুঝে বুঝে তুমি সলভ করবা। যেমন এই নগদান হিসাব এখানে কেন হয়েছে, বিক্রয় হিসাব কেন হয়েছে, যে প্রশ্ন করা শিখতে হবে। যতক্ষণ তুমি প্রশ্ন করা শিখতে পারবা ততক্ষণ তুমি মেধাবী হতে পারবা। তোমার ক্লাসে যে ফার্স্ট বেঞ্চার এবং যে লাস্ট বেঞ্চার, দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে ফার্স্ট বেঞ্চার প্রশ্ন করা শিখতে পারছে আর লাস্ট বেঞ্চার প্রশ্ন করা শিখতে পারে নাই। দিস ইজ দ্য ডিফারেন্স। ঠিক আছে, সো তোমাদেরকে অবশ্যই, তোমরা যারা আমার ক্লাসটা ফলো করো, তোমরা মুখস্থ করবে না, জাস্ট কোশ্চান করে এই যে প্রশ্ন থেকে উত্তরটা বের করে আনবা। প্রশ্নরে তুমি আবার উল্টা প্রশ্ন করবা যে তুমি কেন এমন হয়েছ, তখন তোমার ব্রেনে তোমার আনসার দিবে এটা এই কারণে এমন হয়েছে। বুঝতে পারছো? যাই শিখো, যে কোনো সাবজেক্ট, শুধু এই সাবজেক্ট না, যে কোনো সাবজেক্ট, জাস্ট প্রশ্ন করবা ওই জিনিসটাকে, সেই জিনিসটা তোমাকে আনসার দিয়ে দিবে। আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট তো হবেই, ইনশাল্লাহ মেধাবী হিসেবে তুমি গড়ে উঠবা। এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন একের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও কারো যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। আর তোমার কাছে যদি এই ক্লাসটা উপকারী মনে হয় তাহলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর তোমার জন্য একটা ঘোষণা হচ্ছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমার্স হান্টার্স পরিবার নামে, সেটাতে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা পারস্পরিক সহযোগিতা এবং যে কোনো সমস্যা পোস্ট করার মাধ্যমে সলভ করে নিতে পারবা। কেউ না কেউ রিপ্লাই দিয়ে দিবা, আর স্পেশালি আমি তো তোমাদের জন্য সবসময় আছি। তো লেগে থাকো আমার সাথে, কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।